তো প্রথমত আমরা গল্পটা তো সবাই জানি। অপরিচিতা গল্প আমাদের খুবই পরিচিত। কারণ আমরা অনেকদিন ধরে এটা পড়তেছি। সেটা যদি আপনি আজকে ভর্তি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রেও সেম ব্যাপার। কারণ আপনি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়তেছেন। ১ম গল্পই এইটা। এরপর তবুও আমরা গল্পটা যদি একটু রিক্যাপ করি, গল্পটা এমন দাঁড়ায়, একটা ছেলে তার জীবনটা গুণের হিসেবে বড় না, আবার সময়ের হিসেবেও বড় না। খুব ছোট একটা জীবন। কিন্তু এই ছোট জীবনে তার বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে কি? সে একটা অপরিচিতের দেখা পাইছে। কে সে? সে হচ্ছে কল্যাণী। ছেলেটা হচ্ছে অনুপম। অনুপমের নিজের জবানিতে এটা লেখা হইছে, মানে উত্তম পুরুষের জবানিতে লেখা হইছে। উত্তম পুরুষ হচ্ছে কে? যখন আপনার গল্প আপনি নিজের মতো করে লেখেন সেটাকে বলা হয় উত্তম পুরুষের জবানিতে লেখা। এরপর উত্তম পুরুষে সে কি করতেছে? নিজের গুণাগুণ বা মাকাল ফলের গুণগুলা সে ব্যক্ত করতেছে। কিভাবে তার বিয়েটা হওয়ার কথা ছিল, কিভাবে আগালো এবং কিভাবে ভেঙে গেল এবং লাস্টে কি হলো সবকিছুই কিন্তু এই গল্পে স্থান পাইছে। তো আমরা যদি ক্লাসটা শুরু করি, প্রথমেই ব্যাকরণ বিষয়ক যে প্রশ্নগুলো আমরা সেগুলো সলভ করা যায়। ধু এটা হচ্ছে একটা অনুকার অব্যয়, যা কি নির্দেশ করে? শূন্যতা নির্দেশ করে। ধু প্রান্তর। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। এই যে প্রত্যেকটা শব্দ সহজ, দীপ্তি, অপূর্ব, জরিমা, এগুলা কি? এগুলা প্রত্যেকটা হচ্ছে বিশেষণ। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে সেই আম, ব্যাকরণবোধক শব্দগুচ্ছ যেগুলো হচ্ছে নাউনকে বা বিশেষ্যকে মডিফাই করে। উমেদারি। উমেদারি অর্থ কি? এখানে ভাব অর্থে ব্যবহৃত হয়েছে, প্রত্যয় যুক্ত হয়েছে। উমেদারি। তো উমেদারি বলতে বোঝানো হয়েছে এটা জমিদারি ভাব বা আরামায়েশপূর্ণ বড়লোকি ভাব, একটা বড়লোকি চাল। শব্দের উৎস। তামাক শব্দটা, তামাক শব্দটা আসছে হচ্ছে স্পেনের ভাষা স্প্যানিশ থেকে। এরপর সাওগাত। সাওগাত তুর্কি শব্দ। দেশি শব্দ আছে টোপর। হিন্দি শব্দ আছে গহনা। ফার্সি শব্দ আছে উমেদারি, নালিশ, রোজগার এবং চাদর। ইংরেজি আর্দালি এবং তোরঙ্গ। তৎসম শব্দ আছে বালা, কুয়াশা এবং মকর। তিনটাই কি? সংস্কৃত শব্দ। বিশেষ করে কুয়াশা দেখেন, কুয়াশা, বর্তমান তো শীতকাল। তো কুয়াশা শব্দটা কি? এটা একটা হিন্দি শব্দ, সরি তৎসম শব্দ, সরি ভুল হয়েছে আমার। এরপর আরবি শব্দ, এখানে অনেকগুলো আরবি শব্দ আছে। ফর্দ আছে, কসুর আছে, আসবাব আছে, জিনিস, ইশারা, তামাশা এবং শেকরা। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে শেকরা কোন ভাষার শব্দ? শেকরা দেখলে মনে হয় অনেক সময় এটা ফার্সি শব্দ হবে, না হলে হিন্দি শব্দ হবে। কিন্তু আসলে না, শেকরা শব্দটা একটা আরবি শব্দ। বাগধারা কি কি আছে? ধনুক ভাঙা পণ, মানে অতি কঠোর পণ বা যৌতুক প্রথা এতটা বেশি, এটাকে বলা হচ্ছে ধনুক ভাঙা পণ। ধনুকে যখন আপনারা দেখবেন, ধনুকে যখন আপনার দড়িটা বাঁধা হয়, আমার এটা ভুলে গেছি, ধনুকের তার, হ্যাঁ ধনুকের তারটা যখন বাঁধা হয় খুব টান টান থাকে। তো এক বেশি টান হয়ে গেলে কি হবে? ধনুকটা ভেঙে যাবে। এখানে ওই টানটা বোঝানো হয়েছে যে আরেকটু বেশি হইলে সেটা ভেঙে যাবে। কোলে কোলে মানুষ, মানে অতি আদুরে। এসপার ওসপার, মীমাংসা করা, হয়তো এসপার না হলে ওসপার। উপরি পাওনা, অতিরিক্ত লাভ। বরে হাট, মহার্য, বিয়ের বাজারে অত্যন্ত দামি বা বরকে অনেক টাকা দিতে হয়, বর খুঁজেই পাওয়া যাচ্ছে না। সমাস সাধিত শব্দ। প্রথমত বেহায়া, নেই হায়াজার, বহুব্রীহি সমাস। দেশীয় বিদেশে দ্বন্দ্ব সমাস। এরপরে আদমশুমারি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, আদমের শুমারি। স্বয়ংবরা, যে নারী নিজের বর নিজেই নির্বাচন করে, এটা কর্মধারায় সমাস। গজানন, গজ বা হাতি অনঞ্জার, আনঞ্জার, এটা বহুব্রীহি সমাস। জন্মান্তর, অন্য জন্ম, নিত্য সমাস। সৎপাত্র, সৎ যে পাত্র, কর্মধারায় সমাস। মাতৃ আজ্ঞা, মাতার আজ্ঞা বা মায়ের আদেশ, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যাবদলবী কর্মধারায় সমাস। মিশ কালো, মিশিন নাই কালো, এখানে উপমান কর্মধারায় সমাস। এরপরে সন্ধি, পরিষ্কার, পরিযোগকার। এরপরে সন্ধান, সম প্লাস ধান। পরীক্ষা, পরি প্লাস ইচ্ছা। তৃষ্ণার্ত, তৃষ্ণ, তৃষ্ণা প্লাস ঋত। আশীর্বাদ, আশি প্লাস বাদ। এরপরে উদ্যোগ, উদ প্লাস যোগ, ইত্যাদি। দেখে নিন শুদ্ধ শব্দ, দেখে নিন আপনারা, এখানে মুখস্থ করে কিছু নাই। প্রথমত মকর মুখ বালা। আমরা যদি পড়াশোনায় ফেরত আসি আবার আমাদের গল্পে, গল্পে একটা বিশেষ কথা আসছে মকরমুখী বালা। আমি মনে হয় কালকে একটু এক্সপ্লেন করছিলাম এটা। মকর মানে হচ্ছে কুমির, আর বালা হচ্ছে এক প্রকার অলংকার। যে অলংকারটা ডিজাইন করা হয় কুমিরের মুখাকৃতি মতো করে, সেটাকে বলা হয়েছে কি? মকরমুখী বালা।
এরপরে শেকরা। শেকরা হচ্ছে যে অলংকার তৈরি করে বা পরীক্ষা করে তাকে বলা হয় কি শেকরা। মাকাল ফল। এই গল্পের একটা বড় অংশ জুড়ে আছে মাকাল ফলের গুণব্যক্তন। কিভাবে? আমাদের যে অনুপম, এই বেচারা কেমন ছিল? এই বেচারা দেখতে খুব সুন্দর ছিল। দেখতে খুব সুন্দর কিন্তু কোনো কাজের না। একটা কথাই আছে যে পুরুষ দেখতে সুন্দর হয় সে কোনো কাজের হয় না। তো মোটামুটি ধারণাটা সেম, কথাটা সত্যি। তো এই মাকাল ফলটা হচ্ছে ওই সুন্দর পুরুষের মতো যার আসলে দেখতে খুব সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না। এটা দেখতে বাইরে থেকে লাল টুকটুকে, ভেতরে কালো কদার্য, খাওয়া যায় না, কোনো কাজে লাগে না, কোনো দেবদেবীর আরাধনায় ব্যবহার করা যায় না, কোনো কাজ নাই। তো এই অনুপমকে তুলনা করা হয়েছে কিসের সাথে? তার পণ্ডিত মশাই মাকাল ফল আর শিমুল ফুলের সাথে তার তুলনা করছেন সারা জীবন। কারণ দেখতে ভালো, ভালো কিছু করার কথা নাকি? রাস্তায় হাঁটতেছি আর ক্লাস দেখতেছি, হ্যাঁ ওষুধ খেয়ে পড়ে যান, দাঁত ভাঙবে। মাকাল ফল হয়েন না, বাসায় যান। এনিওয়ে, তো শিমুল ফুল আর মাকাল ফল দুইটাই দেখতে সুন্দর। শিমুল ফুলও লাল টুকটুকে কিন্তু কোনো কাজে লাগে না, রাস্তায় পড়ে থাকে। ঠিক তেমনি মাকাল ফলও দুইটাই সেম, এবং অনুপম আমাদের সেম, কোনো কাজের না। এবং তাকে তার পণ্ডিত মশাইরা বিদ্রুপ করছে কিভাবে? অনুপমের পণ্ডিত মশাই বিদ্রুপ করার জন্য অনুপমের চেহারা তুলনা করতেন শিমুল ফুল ও মাকাল ফলের সাথে। এই দুইটার সাথে তার তুলনা করতেন। এবং অনুপম এইটা আবারও বলছে, এত বড় বলদ, সে আবার বলতেছে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে সে আবার এই কি বিদ্রুপ শুনতে চায়। মানে সে আবারও ভালো চেহারা পাইতে চায় কিন্তু গুণ পাইতে চায় না। একচক্ষু লণ্ঠন। লণ্ঠন হচ্ছে এক প্রকার আম আলোর যন্ত্র যেটা থেকে আলো বের হয়। তো আমাদের সময় তো এখন টর্চ আছে, আগে তো টর্চ ছিল না। তখন কি করা হতো? গ্যাসের তৈরি এক প্রকার বক্স ব্যবহার করা হইতো। ওই বক্সে আগুন জ্বলতো এবং ওইখান থেকে আলো বের হইতো। তো ৩ দিক থেকে আটকানো, একদিক থেকে আলো বের হতো। এটাকে বলা হতো একচক্ষু লণ্ঠন। মৃদঙ্গ। মৃদঙ্গ একটি অতি প্রাচীন ঘাতবাদ্য বিশেষ। ঘাতবাদ্য বলতে যেটা থাবড়ায় আওয়াজ বের করতে হয়। যেমন তবলা আছে, এরপর ঢোল আছে। এরকম একটা হচ্ছে মৃদঙ্গ। মাটিতে তৈরি হয় এটা। দক্ষ যজ্ঞ। এটা হচ্ছে একটা যজ্ঞ। প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত এক যজ্ঞ। এই যজ্ঞে পতিনিদ না শুনে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে যজ্ঞস্থলে বসে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে প্রলয়নিতে মত্ত হন। এই গল্পে দক্ষযজ্ঞ অর্থে প্রলয় কাণ্ড বা হট্টগোল বোঝানো হয়েছে। দক্ষযজ্ঞ একটা যজ্ঞ ছিল, সেই যজ্ঞে মহাদেব শিব যান, এখানে যায় তিনি কি করেন সবকিছু ভেঙে চুরে লন্ডভন্ড করে দেন। তো এটা হচ্ছে একটা দক্ষযজ্ঞ বা ভেঙে চুরে ছাড়খাড় করে দেওয়া বা হট্টগোল বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়েছে। তোরঙ্গ বাক্স। ধাতু নির্মিত বড় বাক্স, পেট্রা। তোরঙ্গ ইংরেজি শব্দ। ওকে, ফল্গু। ফল্গু হচ্ছে ভারতের গয়া অঞ্চলে একটা অন্তঃসলিলা নদী বা বালির নিচ থেকে যেটার পানি প্রবাহিত হয়। মাটির নিচ থেকে, বালির নিচ থেকে যেটার পানি প্রবাহিত হয় ওটা হচ্ছে অন্তঃসলিলা নদী, এবং সেটা হচ্ছে কি ফল্গু নদীর নাম। আন্দামান দ্বীপপুঞ্জ। আন্দামান হচ্ছে আন্দামান নিকোবর ভারতের একটা প্রদেশ। এটা রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা হচ্ছে ভারতের একটা অতি দুর্গম একটা জায়গা, মানে সাগর পাড়িতে যাইতে হয়। বঙ্গোপসাগরের একদম শেষ দিকে। আম, এটা কার কাছে? ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের কাছাকাছি অঞ্চলটা। স্টেট অফ আন্দামান ওখানে আছে, আন্দামান পোলালি। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বোঝানো হয়েছে মামা কলকাতার বাইরে তো যান না, তার কাছে কলকাতার বাইরের সকল অঞ্চল আন্দামানের অঞ্চল বলে মনে হয়। কারণ কি, আন্দামান যদিও ভারতের একটা অঞ্চল কিন্তু ভারতের থেকে এত দূরে যে ভারতের বেশিরভাগ মানুষ, 99% মানুষ এখানে যাওয়ার সুযোগ পায় না। এই জন্য এত দূরবর্তী জায়গা বোঝানোর জন্য মামার কাছে কলকাতার বাইরের অঞ্চলগুলা এইখানে আন্দামান ব্যবহার করা হয়েছে। আর আন্দামানের ব্যাপারে একটা বিশেষ কথা হচ্ছে কি, আমরা যখন ব্রিটিশ শাসনে ছিলাম তখন, এখন বর্তমানে ৫ প্রকার শাস্তি আছে। আমাদের আইনে ৫ প্রকার শাস্তি আছে। প্রথমত হচ্ছে ফাঁসি। দ্বিতীয়ত আছে যাবজ্জীবন কারাদণ্ড। তৃতীয়ত আছে সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। চতুর্থ আছে ফাইন বা হচ্ছে আপনার অর্থদণ্ড যেটাকে বলে। তো ৫ প্রকার শাস্তি আছে, কিন্তু আগে ছিল এটা ৬টা। ৬টা না, আরো আগে অনেক ছিল, বেত্রাঘাত ছিল, এগুলো বাদ। যে ব্রিটিশ আমলে মোটামুটি ৬টা শাস্তি ছিল। তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে আমরা এখন যেটা যাবজ্জীবন দিই, যাবজ্জীবন ছাড়াও আরেকটা ছিল যাবজ্জীবন দ্বীপান্তর।
দ্বীপান্তর করে দাও, বা তাকে কি করা হইতো, আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ এখানে ফেলে আসা হইতো। তো এটাকে বলা হয়তো দ্বীপান্তর, সে ওখান থেকে জীবনে আর কোনোদিন আসতে পারবে না। রসন চৌকি, এখানে হচ্ছে সানাই, ঢোল ও কাশি এই তিন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট ঐকতানকে বলা হয়েছে কি রসন চৌকি। অভ্র, অভ্র হচ্ছে এক প্রকার খনিজ ধাতু, এই ধাতু দিয়ে কি করা হয়, মেকআপের জিনিসপাতি তৈরি করা হয়, এটা ইংরেজি নাম হচ্ছে মাইকা। ইয়ারিং, কানের দুল, কনসার্ট, নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান। গুরুত্বপূর্ণ লাইন, মেয়ের চেয়ে মেয়ের বাপের বয়সটাই মামার কাছে গুরুতর, বা এখানে বোঝানো হয়েছে মেয়ে কেমন এটা আমার দেখার দরকার নাই। মামার কথা কি, মেয়ে কেমন আমার দেখার দরকার নাই, ওটা কে দেখবে, ওটা দেখবে অনুপম। আমি কি দেখবো, আমি দেখবো মেয়ের বাবা টাকা দিতে পারবে কিনা, ঠিক আছে। তো এই জন্য মেয়ের থেকে মেয়ের বাপের বয়সটাই আমার কাছে কি গুরুত্বপূর্ণ। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গলঘাট বলতে বোঝানো হয়েছে অনেক বেশি ধনসম্পদ ছিল, বা লক্ষ্মী হচ্ছে ধনসম্পদের দেবী, তার এখানে মঙ্গল ঘাট, বা তিনি এখানে কি করতেন, অনেক বেশি মঙ্গল করতেন, বা অনেক বেশি টাকা পয়সা ছিল এনাদের। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। কি সম্পর্কে বলা হয়েছে এটা, এটা বলা হয়েছে আমাদের যে অনুপমের মামা বা বাপের বাড়ি থেকে যে উপহারগুলো পাঠানো হয়েছিল আশীর্বাদ করার সময়, সেখানে তারা একটা কি পাঠাইছিল, তারা একটা ইয়ারিং পাঠাইছিল। এই ইয়ারিংটা কি বিলেতি মাল বা বিদেশি জিনিস, বিলেত মতো বোঝা হচ্ছে আমার ইংল্যান্ডকে, তো ইংল্যান্ডি জিনিস, এবং এটার মধ্যে সামান্যই সোনা আছে। এই আর দেখিব কি, একই কথা। চিরকাল গলার স্বর আমার কাছেই বড় সত্য, কার কাছে, হ্যাঁ অনুপমের কাছে। অনুপম কি বলতেছে, চিরকাল তার কাছে গলার স্বরই শ্রেয়, তার মানে সে হচ্ছে গলার স্বর দিয়ে মানুষ চিনতে বেশি উৎসাহী, যেমন সে শুনেছিল অপরিচিতার বা কল্যাণীর এখানে জায়গা আছে। কেবল সেই রাত্রি এক অজানা কণ্ঠের মধুর সুরে আসা, জায়গা আছে, মানে জায়গা আছে বলছে কল্যাণী, এবং সে কণ্ঠটা তার কাছে কি লাগছে, খুব মধুর লাগছে। এরপর এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। এখন এইটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, এবং যারা পুরাতন আছেন তারা চুপ থাকেন। কথা হচ্ছে এই যে মেয়ের বয়স যে 15, তাই শুনে মামার মন ভার হইল, বয়স 15 কম হয়ে গেছে কেন, 18 বছর না বিয়ের বয়স, আরো কম হইতো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একই জিনিস আমরা রবীন্দ্রনাথের আরো একটা গল্প আছে হৈমন্তী, সেখানেও দেখতে পাই মেয়ের বয়স ওখানে 16 হয়ে গেছিল, 16 না 14 হয়ে গেছিল মেবি। তো 14 হয়ে গেছিল, তবু সম্পত্তির লোভে বিয়ে দিছিল, ভাবছিল মেয়ের বাপের অনেক টাকা, প্রফেসর মানুষ, অনেক টাকা ইনকাম করে, কিন্তু আসলে মেয়ের বাপের কিচ্ছুই নাই। তো যাই হোক, হৈমন্তী তো একই জিনিস দেখতে পাই, এখানেও একই জিনিস দেখতে পাই, তৎকালীন পরিস্থিতিতে বা তৎকালীন সমাজ ব্যবস্থায় বিয়ের বয়স ছিল 12-13, সর্বোচ্চ 14, এর বেশি না, 12-13, এর বেশিতে বিয়ে হইতো না তেমন একটা। সেখানে 15 হয়ে গেছে মেয়ের বয়স। এটা কেন হয়েছে, কারণ একে তো বরের হাট মহার্য, অন্যদিকে কি ধনুক ভাঙা পণ। একে তো বর পাওয়াই যায় না, তারপরে কি যদিও পাওয়া যায় তারা কি চায়, অনেক বেশি পণ চায়। এটা কে বলতেছে, অনুপম বলতেছে। কি পরিমাণ হিপোক্রিসি দেখেন, সে বলতেছে পণের জন্য মেয়ের স্বামী পাচ্ছে না বা বিয়ে দিতে পারতেছে না, অন্যদিকে সেই পণ চাচ্ছে, ওকে তারা আরো বেশি চাচ্ছে। হিপোক্রেসি। বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতা আসিতে হইল। একে তো বরের হাট মহার্ঘ মহার্ঘ সরি, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবল সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স তো সবুর করিতেছে না। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই। এটা কে বলতেছেন, এইটা বলছেন মেয়ের বাপ, তালিবস্য শম্ভুনাথ সেন সাহেব, যে তিনি ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করার জন্য আগ্রহী নন। কারণ কি, যে যারা বিশ্বাস করতে পারে যে আমি আমার মেয়ের বিয়েতে নকল সোনা দিব বা মেয়েকে ঠকাবো, তার কাছে মেয়ে বিয়ে দিব না। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। কল্যাণী সম্পর্কে অনুপমের এইটা উক্তি। ওকে, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, উৎস গ্রন্থ গল্পগুচ্ছ, এটি গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সংকলন গল্প সপ্তকে, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে স্থান পায়। তো গল্পটা কি, গল্পটা প্রথম যেটা
আমাদের অপরিচিতা গল্প এটা প্রথম স্থান পায় হচ্ছে গল্প সপ্তকে। প্রথমে কোথায় আসে? প্রথমে আসে গল্প সপ্তকে। এরপর সেটা কোথায় যায়? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। কত সালে? ১৯২৭ সালে। তাহলে যদি আমার প্রশ্ন হয় যে প্রথম কোন গল্পগ্রন্থে এটা সংকলিত হয়, তাহলে উত্তর হবে হচ্ছে গল্প সপ্তক। আর যদি আমাদের জিজ্ঞাসা করা হয় কোন গল্পে সংকলিত হয়েছে, তাহলে হবে কি গল্প গুচ্ছ। এবং যদি খণ্ড উল্লেখ করতে হয় তাহলে তৃতীয় খণ্ড, সাল ১৯২৭। প্রথম এটা প্রকাশিত হয় কোনো গল্প বইতে না, প্রথম প্রকাশিত হয় এটা সবুজ পত্র পত্রিকা। এটা একটা মাসিক পত্রিকা বা মাসে একবার বেরোইতো। এবং এইটা সম্পাদনা করতেন হচ্ছে কি প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী একটা একটা বিখ্যাত প্রবন্ধ আমরা পড়ছি, তাই না, এসএসসিতে পড়ার কথা? হ্যাঁ, বই পড়া, গলাধাক্করণ করা, তাই না, যেটা আমরা এখন করতেছি। হ্যাঁ, তাই তো বললাম যে ওই বই পড়া গল্পটাও কি করলো আমরা মুখস্থ করে যাই, তাই না? আমার মুখস্থ করার জিনিসটা খুব অপছন্দের, কারণ আমি মুখস্থ করতে পারি না, বেশিক্ষণ মনে থাকে। এই তো বেশিক্ষণ মনে থাকে না, আগের রাতে মুখস্থ করে যায়, পরের রাতে ঢেলে দিয়ে আসি, আর কি। আমার বেশি দিন মনে থাকে, আমি খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারি, কিন্তু ক্ষণস্থায়ী। আমার বন্ধু বান্ধবরা যেটা একটা বই মুখস্থ করতে সময় নেয় কত, মুখস্থ না, পড়তে সময় নেয় হচ্ছে ১ মাস, আমি সেটা দেখা যায় ৪ দিনে ৫ দিনে শেষ করে দিচ্ছি। কিন্তু ওদের ৩ মাস মনে থাকবে, আমার মনে থাকবে সর্বোচ্চ ১ মাস। স্যাড লাইফ। ওকে, মাসিক সবুজপত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয়? ১৯১৪ সালে, যেটা বঙ্গাব্দ হচ্ছে ১৩২১। এবং এটা কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়, বা কার্তিক মাসে যে পত্রিকাটা প্রকাশিত হয় সেই পত্রিকা এটা প্রকাশিত হয়। কেন্দ্রীয় চরিত্র কল্যাণী এবং অনুপম। সাহিত্যের রূপ এটা হচ্ছে একটা ছোট গল্প। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, গুড। তো ছোট গল্প নিয়ে একটা কবিতা আছে না রবীন্দ্রনাথের, মনে আছে? হ্যাঁ, ঠিক আছে, গুড। আর কিছু চাই না। এটার মূল বাণী হচ্ছে কি, যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, অপরিচিতা মনোত্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। মানে হচ্ছে এখানে একে তো যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলা হয়েছে, দ্বিতীয়ত অপরিচিতা এই যে মনোত্তাপে ভেঙে পড়া একটা যুবক অনুপম, সে যুবকের আত্মস্বীকারোক্তি এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, গল্পের কথক। বিয়ের সময় বয়স ছিল কত বছর? অনুপমের বিয়ের সময় বয়স ছিল ২৩ বছর। বর্তমানে বয়স কত? ২৭ বছর। তার মানে এই যে দুইটা সময়ের মধ্যবর্তী, গল্পটা লেখা আর বিয়ের মধ্যবর্তী ৪ বছর কেটে গেছে। তাহলে বিয়ে ভাঙার ৪ বছর পর সে কি করে? সে গল্পটা লেখে। ৪ বছরের, এটা মনে রাখবেন, ৪ বছরের ব্যবধান। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন পেশায় একজন ডাক্তার। শম্ভুনাথ বাবুর বন্ধু পেশায় ছিলেন কি? উকিল। মানে শম্ভুনাথ বাবুর বন্ধু যে ছিল, গায়ে হলুদের দিন যে করতেছিল, খোঁজ খবর নিচ্ছিল সবার, সে হচ্ছে কি উকিল। এবং শম্ভুনাথ সেন পেশায় কি নিজে একজন ডাক্তার। কল্যাণী গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সুচিতা অপূর্ব। বিয়ের সময় বয়স ছিল ১৫ বছর, ৪ বছর ব্যবধান, তার মানে এখন তার বয়স ১৯ বছর। বইতে কিন্তু সরাসরি ১৯ বছরটা দেওয়া নাই, আমরা এটা ৪ বছর ব্যবধান, অনুপমের বয়স ৪ বছর বাড়ছে, তাহলে কল্যাণীর বয়স কি ৫ বছর বাড়বে? না, ৪ বছরই বাড়বে, এই জন্য আমরা এটা ১৯ বছর পেয়ে গেছি। উপকরণ, উপকরণ আছে তামাক, গুড়গুড়ি এবং হুকা। দেবদেবী আছে কে? অন্নপূর্ণা, গজানন, সরস্বতী এবং লক্ষ্মী। স্থান আছে কলকাতা, কানপুর, কেন্নাগর, হাবড়া। ফুল আছে শিমুল, বকুল, পদ্ম এবং রজনীগন্ধা। রং আছে কালো, লাল এবং সবুজ। প্রাণী ভ্রমর, প্রজাপতি, হস্তি, সাপ, রাজহাঁস। ঋতু আছে বসন্ত। তাহলে একটা মতো ঋতু আছে, এই জন্য এটাই ইম্পর্টেন্ট। ঋতু, কোন ঋতুর কথা বলা হয়েছে? একমাত্র ঋতু। ওকে, এক কথায় প্রশ্নোত্তর। অনুপম। অপরিচিত গল্পের গল্প কথকের নাম অনুপম। অনুপমের সুন্দর চেহারা লইয়া কে বিদ্রুপ করত?
তার পণ্ডিত মশাইরা বিদ্রূপ করত। কি দিয়ে বিদ্রূপ করত? কি কি উল্লেখ করতো তাকে? তাকে তুলনা করত শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত। অনুপমের মা কেমন ঘরের মেয়ে? অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে। অনুপমের মাকাল ফলের সাথে তুলনা করে বিরূপ করতেন কে? পণ্ডিত মশাই। অনুপমের বাবা পেশায় ছিলেন ওকালতি বা আইন ব্যবসায় ছিলেন। অনুপমের পিসতুত ভাইয়ের নাম হচ্ছে বিনুদা। অনুপমের পিসতুত ভাই বা আমরা যেটাকে ফুফাতো ভাই বলি সেটা হচ্ছে বিনুদা। বিনুদার একটা বিশেষ গুণ আছে, তাই না? বিনুদার বিশেষ গুণটা যেন কি? আচ্ছা রাজীব, আপনি কথা বললে কেন মনে হয় যে আপনি রেগে আছেন? একটু স্লো, কারণ বিশ্ববিদ্যালয়ে যখন আসবেন আপনার সিনিয়র লাইনে ধরবে আপনাকে, ঠিক আছে? যে তুমি এত জোরে কথা, তুমি তো বলবে না, বলবে তুই জোরে কথা বলিস কেন, তুই কি মারবি? এরকম, ঠিক আছে? অনেক কিছু একটু সা- আস্তে ধীরে সুস্থে সবকিছু করতে হয়। ওকে। আচ্ছা, মানুষের সাথে কথা বললে আস্তে বলতে হয়, বিনয়ী হইতে হয় সবসময়, ঠিক আছে? আপনি খুব, কার সাথে? আচ্ছা, থাক, আমার সাথে কথা হবে শুধুমাত্র। কি বলছিলাম আমি? যাই হোক, অনুপমের পিসতুত ভাইয়ের নাম কি? বিনুদা। তার বিশেষ একটা গুণ আছে, সে ভাষায় অত্যন্ত আঁট। সে যেটা সবাই বলে যেটাকে চমৎকার, সে বলে কি চলনসই। মানে খুব বেশি বলে না, খুব কমই বলে। তার মানে সে যখন একটু বেশি বলে তখন বুঝতে হবে কি সেটা অ্যাভারেজ থেকে অনেক বেশি। বিয়ের সময় অনুপমের বয়স ছিল কত বছর? 30 বছর। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? বসন্তের বাতাসে। হুম। অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর সময়, মানে তিনি এর আগে আম, অবসর নেওয়ার বা ছুটি কাটানোর সুযোগ পান নাই। তিনি প্রথম স্বস্তি পান কখন? যখন তিনি মারা যান, কোনো কাজ নাই। কার নিষেধ অমান্য করে, মামা নিষেধ অমান্য করে অনুপম কেন্নাগড়ে যায়, কানপুরে যায় সরি। অনুপমের অন্তরে কোন কথাটি চিরজীবনের গানে ধোঁয়া হয়ে রইল? সেটা হচ্ছে জায়গা আছে কথাটা চিরজীবন তার জীবনে ধোঁয়া হয়ে রইল। ধোঁয়া হচ্ছে সেই গানের সেই লাইনটা যে লাইন বারবার বাজতে থাকে। যেমন আমরা যদি বলি আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে, কোনটা যেন? এই গানে ধোঁয়া কি আছে? এই যে আমার সোনার বাংলা আমি তোকে ভালোবাসি, এই লাইনটা বারবার কিন্তু গানটা আসতেছে। তো এই লাইনটা যখন বারবার আসে এটাকে বলবেন কি গানের ধোঁয়া। তো যেরকম প্রত্যেকটা গানে কিছু কিছু লাইন থাকে বা কোনো একটা লাইন থাকে যে লাইনটা বারবার ওই গানে বাজতে থাকে, ওইটাকে বলা হয় গানের ধোঁয়া। সেরকম বারবার তার মাথায় এটা বাজতে থাকবে যে জায়গা আছে জায়গা আছে, এই জন্য গানের ধোঁয়া বলা হয়েছে এই কথাটাকে। কল্যাণী। অপরিচিতা গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? তাকে আশীর্বাদ করা হয়েছিল ইয়ারিং দিয়ে বা কানের দুল দিয়ে। কন্যাকে আশীর্বাদ করার জন্য পাঠানো হলো কাকে? বিনু দাদাকে। যে ফিরে এসে কি বলল? মন্দ নয় হে খাঁটি সোনা বটে। এই বিনু দাদা যখন সোনা বলছে, ঠিক আছে, খাঁটি সোনা বলছে, যে কথাই বলে না বেশি, তাহলে আমরা বুঝবো কি কম খাঁটি সোনা বলতে এখানে কি বোঝানো হয়েছে? যদি বিনুদা সোনা বলে, বিনুদাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, বিনুদা সোনা বললে আমরা বুঝবো কি কোহিনূর পাচ্ছি আমরা, ঠিক আছে? বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী গ্রহণ করেছে হচ্ছে দেশ সেবার ব্রত বা মাতৃ সেবার ব্রত গ্রহণ করছে সে। কল্যাণীর সাথে মেয়ে ছিল দু তিনটি। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে আসতে হয়েছিল কোথায়? কলকাতায়। কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল? অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল। কে বিয়ে করবে না বলে পণ করেছে? কল্যাণী বিয়ে করবে না বলে পণ করেছে। অনুপমের মামা। অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হচ্ছে কে? তার মামা। মানে ভাগ্য দেবতা তার জন্য জীবনে যা কিছু করে রাখছেন সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কাকে দিয়ে দিয়েছেন পৃথিবীতে? তার মামাকে দিয়ে দিছে। এই জন্য বলছে ভাগ্য দেবতার এজেন্ট। মেয়ের বয়স 15, তাই শুনে কার মন ভার হইল? অবশ্যই মামার মন। অপরিচিতা গল্পে টাকার প্রতি আসক্তি কার অস্থিমতে জড়িত? সেটা হচ্ছে আমাদের মামা। আমাদের মামা না, অনুপমের মামা সরি। অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কি? একমাত্র লক্ষ্য ছিল তিনি কারো কাছে
ঠকবেন না। তিনি নিজেকে খুব চালাক মনে করতেন এবং তার উদ্দেশ্য জীবনে কি কারো কাছে ঠকা যাবে না কোনোভাবে, বিশেষ করে আর্থিক ব্যাপার-স্যাপারগুলায়। শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেনের হাতে কি পরখ করতে দিয়েছিলেন? সেটা হচ্ছে শেখের হাতে তিনি দিয়েছিলেন ইয়ারিংটা পরখ করতে। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি। ওকে, চুপচাপ স্বভাবের। শম্ভুনাথ সেন স্বভাবটা কেমন? সে চুপচাপ স্বভাবের, বেশি কথা বলেন না। অনুপমকে আশীর্বাদ করেন কে? এই শম্ভুনাথ সেন। অনুপমকে প্রথম দেখেন বিবাহের ৩ দিন আগে। অপরিচিত গল্পে এককালে কার বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল? এই শম্ভুনাথ সেনের বংশ বা কল্যাণীদের বংশ। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করতে চাননি কে? শম্ভুনাথ সেন। ওকে, প্রজাপতি দেবতা হচ্ছে ব্রহ্মা, যাই হোক বিয়ের দেবতা। গজাননের ছোট ভাই হচ্ছে কার্তিক। রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়ে রেখেছিল? ২টি টিকিট বেঞ্চে ঝুলিয়ে রেখেছিল। বন্ধু নহে খাঁটি সোনা বটে, উক্তিটা কার? বিনু দাদার। গল্পকথকের মতে হরিশ মানুষ হিসেবে কেমন? হরিশের বিশেষ গুণ হচ্ছে সে মানুষ হিসেবে খুব রসিক, গল্প আসর জমাইতে অদ্বিতীয়। সে হচ্ছে কি রসিক মানুষ। অনুপমের বিয়ের সম্বন্ধ এনেছিল কে? হরিশ এনেছিল। ভারতের গয়া অঞ্চলে অন্তঃসরের নদীর নাম হচ্ছে কি? ফল্গু। স্বয়ংবরা শব্দের অর্থ কি? যে মেয়ে নিজেই তার স্বামী নির্বাচন করে তাকে বলা হয় কি? স্বয়ংবরা। এখন তো এটা কমন। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং পূর্ণতা সমৃদ্ধি ঘটেছে। অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। প্রথমে এটা উল্লেখ করা হয়েছে কোথায়? মানে প্রথমে এটা প্রকাশিত হয় কোন পত্রিকায়? মনে আছে? সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। এই গল্পে একদিকে পুরুষতন্ত্রের অমানবিকতা এবং অন্যদিকে পুরুষের ভাষ্যে নারীর প্রশংসা কীর্ত হয়েছে। প্রথমত এখানে কি হয়েছে? অমানবিকতা। অমানবিকতা কে করছিল? মামা করছিল। সে কে? একজন পুরুষ। সেটা যেমন একজন পুরুষের কণ্ঠে এটা প্রকাশ পাইছে, আবার অন্যদিকে একজন পুরুষ বা অনুপমের কণ্ঠে নারী চরিত্রের যে প্রশংসা, কল্যাণী যে প্রশংসা, সেটাও কিন্তু এখানে খুব ভালো করে ফোটানো হয়েছে। অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলতে চেয়েছেন যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা। ফুটিয়ে তুলতে চেয়েছেন, ঠিক আছে, তুলেছেন বললে ভুল হবে, কারণ আমাদের অনুপম সে কিন্তু প্রথমে কোনো পদক্ষেপই নেয় নাই। সে লাস্টে যায় যখন মেয়ের কণ্ঠ শুনছে, মেয়েকে দেখছে, তখন তার মনে হয়েছে না, আমি তো লস করে ফেলছি। তখন কি করছে? তখন সে মায়ের আদেশ অমান্য করে সে কি করছে? বিয়ে করার জন্য গেছে। অনুপমের এইটা প্রতিরোধটা কিন্তু প্রথমে না, পরে। এখানে মূল প্রতিরোধটা হচ্ছে কার বলেন তো? শম্ভুনাথ সেন এবং কল্যাণীর দুইজনেরই। এখানে কিন্তু নারী পুরুষের সম্মিলিত প্রয়াস বলতে কল্যাণী অনুপম না। এখানে কে কে? শম্ভুনাথ সেন এবং কল্যাণীর। অনুপমা আছে কিন্তু সেটা একদম লাস্টে এবং খুব ছোট চরিত্র অনুপমের। অপরিচিত গল্পের প্রতিপাদ্য হচ্ছে কি? পণ প্রথার বিরুদ্ধচারণ এবং দেশ সেবা। তো এটার প্রতিপাদ্য বিষয় কি? সেটা হচ্ছে পণ প্রথার যেটা বিরুদ্ধচারণ বা পণ প্রথা ভেঙে দিতে হবে, এবং আরেকটা হচ্ছে কি? দেশ সেবা। আপনারা দেনা পাওনা পড়ছেন না? এসএসসিতে দেনা পাওনা ছিল না? দেনা পাওনায় কিন্তু পণ প্রথা নিয়ে কথা বলা হয়েছে। ওইখানে মেয়ের নাম ছিল কি? উম ভুলে গেছি। তো ওখানে কিন্তু পণ প্রথাটা ভাঙা হয় নাই। পণ প্রথার কারণে ওই মেয়েটা কিন্তু বলি হয়েছিল বা মারা গেছিল। এখানে কিন্তু তার উল্টা হইছে। এখানে কিন্তু মেয়েটা প্রতিবাদ করতেছে এবং মেয়ের বাবা প্রতিবাদ করতেছে। ওখানে কিন্তু বাবাকে টাকা চায়। বাবা জমি-জমা বিক্রি করে, ঘর-বাড়ি বিক্রি করে টাকা দেওয়ার ব্যবস্থা করে। এখানে কিন্তু সেটা হয় নাই। অপরিচিত গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা কি? অপ্রাপ্তির বেদনা। অপরিচিত গল্পটি সার্থক ব্যক্তিতে জাগরণ ও তার অর্থ ব্যক্তিতে। সার্থক ব্যক্তির জাগরণ কি? যে অনুপম যেটা তার বুঝতে পারছে লাস্টে এসে। ব্যক্তিতে জাগরণ হইছে। প্রথম দিকে আমরা কি দেখছি? ব্যক্তিত্বহীন। কিন্তু লাস্টের দিকে তার ব্যক্তিত্ব কিছু পরিমাণ কিন্তু আসছে, তৈরি হইছে। এটাই কিন্তু এই গল্পের সার্থকতা। অপরিচিত গল্পে অপরিচিত বিশেষণ আড়ালে যে নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার হচ্ছে কি? তা হচ্ছে বলিষ্ঠ ব্যক্তিত্ব। কল্যাণীর ব্যক্তিত্ব কিন্তু অনুপমের থেকে অনেক বেশি। কল্যাণীর ধারে কাছেও নাই। আমি তো বলি কল্যাণীর যোগ্যই না অনুপম, এজন্য বিয়ে হয় নাই।
তো আপনারা অনেকে বলেন না যে মজা করেই বলেন মনে হয় ফেসবুকে যে রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল কল্যাণী আর অনুপমায় বিয়ে দিবে। কিন্তু গল্প লেখার সময় কল্যাণীকে ভালোবেসে ফেলে রবীন্দ্রনাথ নিজে। এজন্য হচ্ছে বিয়ে দেয় নাই। কিন্তু আমি বলি না, বিয়ে দেয় নাই কারণ লিখতে, লিখতে রবীন্দ্রনাথের হয়তো মনে হয়েছে এ ছেলে যোগ্য না। এ ছেলে কি ডিজার্ভ করে না। এইজন্য হয়তো বিয়েটা হয় নাই। আপনাদের মতামত কি? আমার সাথে কি একমত আপনারা? না দ্বিমত পোষণ করবেন? ভাইয়া, গল্প নিয়ে একটা কোশ্চেন ছিল যে কল্যাণীকে তো দেখানো হয়েছিল অনুপমের ছবি, তাহলে ওই যে ট্রেনে যখন দেখায় তখন কল্যাণী এমন একটা ভাব নিয়েছিল যে চেনেই না, এরকম কেন? সেটা তো আমার থেকে ভালো আপনার জানার কথা। আপনি বুঝেন না? আপনার বিয়ে ভেঙে গেছে। আপনি কি তার সাথে পরিচয় করবেন? হ্যাঁ, আমি সেই কল্যাণী যার সাথে আপনার বিয়ে ঠিক হইছিল। আপনি এটা করবেন? বলেন। হ্যাঁ, ভাইয়া, বুঝতে পারছি। আরো না চিনতেও পারে, হয়তো না চিনতেও পারে। আর ওটা কল্যাণীকে ছবি দেখানো হয়েছিল, এটা কিন্তু অনুপমের কল্পনা। নাও হইতে পারে এটা। সে পরিবর্তন না আসুক, কিন্তু কথা হচ্ছে ছবি যে আসলে দেখানো কি হয়েছিল না, এটা হচ্ছে স্পষ্ট না। এটা হচ্ছে অনুপমের কল্পনা। এটা কার জবানিতে লেখা হইছে? অনুপমের জবানিতে লেখা হইছে। অনুপম কিন্তু জানে না তাকে ছবি দেখানো হইছে কি হয় নাই। নাও হইতে পারে। আবার আমি যেটা ১ম এ বললাম যে আপনার বিয়ে ভেঙে গেছে। আপনি কি তার কাছে যেয়ে পরিচয় দিবেন যে, "হ্যাঁ, আমি সেই যার সাথে আপনার বিয়ে ভেঙে গেছে।" তা তো না। এরপরে রাত্রে দেখতেছে র রাত্রে দেখতেছে হ্যাঁ, বলতেছি আমি কথা। রাত্রে দেখছে নাও চিনতে পারে। হ্যাঁ, বলেন। উম হয়তো। কিন্তু এখানে আপনি আরেকটা জিনিস বুঝতে হবে। দাঁড়ান আমার কথাটা শেষ করতে দেন। আরো কিছু জিনিস বোঝার আছে। এই গল্পে এর আগ পর্যন্ত এই পয়েন্টের আগ পর্যন্ত আপনি কল্যাণীর কোনো বক্তব্য শুনছেন? কল্যাণী সম্পর্কে সরাসরি কিছু বলা হইছে? সে যে বলিষ্ঠ চরিত্রের অধিকারিণী, এইটা নিয়ে কোনো কিছু বলা হইছে? এইখানে যদি সেই প্রতিবাদটা না করতো, আমরা কিভাবে জানতাম সে একটা প্রতিবাদী চরিত্র, তার সে বলিষ্ঠ আরকি সরি। আমরা বুঝতাম কিভাবে? এইটার উদ্দেশ্য লেখকের এইখানে যে বোঝানো যে কল্যাণী হচ্ছে একটা প্রতিবাদী চরিত্র। সে অন্যায় মেনে নেওয়ার মতো পাত্রী না। এখানে তার ব্যক্তিত্ব প্রকাশিত হইছে যে আমি অন্যায় মানব না। সেটা আমার সাথে হোক, অন্য কারো সাথে হোক। আপনার assumption ও ঠিক হইতে পারে। কারণ লিখছেন হচ্ছে কি রবীন্দ্রনাথ লিখছে গল্পটা। এখন রবীন্দ্রনাথ তো বুঝায় নাই আমাদের যে এখানে এরকম করা হইছে, ওরকম করা হইছে। এটা আমাদের দায়িত্ব। এটাকে বলে ওপেন এন্ডিং। ওপেন এন্ডিং বলা হয় কখন? যখন হচ্ছে লেখক তার অডিয়েন্সকে দায়িত্ব দিয়ে দেয় যে এরপরে কি হবে তোমরা চিন্তা করে নাও। আপনারা কি ইনসেপশন মুভি দেখছেন? না, এটা আপনারা এটা দেখলে বুঝবেন না। আরো একটা আছে, এটা ক্রিস্টোফার নোলানের। আমি গল্পের নামটা ভুলে গেছি, মুভিটার নাম ভুলে গেছি। ওইখানেও লাস্টে দেখা যায় সবকিছু স্বপ্নের মধ্যে হচ্ছে। এবং লাস্টে ওটা স্বপ্ন না বাস্তব এইটা আমাদের জানায় না। এটা হচ্ছে একটা হিন্ট রাখা যায়। এটা স্বপ্ন হইতে পারে, বাস্তবও হইতে পারে। তো ওইটা হচ্ছে আমাদের উপরে। আমরা চিন্তা করতে পারি না এটা স্বপ্ন, আবার চিন্তা করতে পারি এটা বাস্তব। এটাকে বলা হয় ওপেন এন্ডিং বা ভিউয়ারের দায়িত্ব কি হবে সামনে ওটা নিজে কল্পনা করে নেন। তারপরে আপনারা আরেকটা গল্প আছে ইসের, আরে হুমায়ুন আহমেদের 'অপেক্ষা' নাম শুনছেন? 'অপেক্ষা' গল্পের নাম শুনছেন? উপন্যাসের? তো 'অপেক্ষা' উপন্যাসেও কিন্তু লাস্টে তেমনই হয়। লাস্টে ওই যে ওই ছেলের বাপ আসে কিনা এইটা সম্পর্কে বলা হয় না। ওর বাবা ছোটবেলায় হারায় যায় আর খুঁজে পাওয়া যায় না। কোনো খোঁজখবর পাওয়া যায় না। ওর মা চিন্তা করে যে ওর মা অনেকটা পাগলই হয়ে যায় মানসিক। হালকা পাগল হয়ে যায় অনেকটা না। তো উনি চিন্তা করে যে আমার ছেলে যেদিন বিয়ে দিব বিয়ের রাতে ওই লোক আসবে। তো বিয়ের রাতে দরজায় ঠক, ঠক শব্দ হয় এবং ওর মা দরজা খুলতে যায়। এখানে গল্পটা শেষ হয়ে যায়। এখানে আমরা চিন্তা করতে পারি যে অন্য কেউ আসতে পারে। আবার এটাও চিন্তা করতে পারি বাপ মারা গেছে, বাপ আর আসবে না। আর এটাও চিন্তা করতে পারি যে ওর বাপই আসছে।
এটা ডিপেন্ডস অন দ্য ভিউয়ার, অডিয়েন্স। ওকে, অনুপম মাকে তীর্থে নিয়ে যাচ্ছিল কিসে করে? রেলগাড়িতে করে। রেলগাড়িতে ঘুমানোর সময় অনুপমের মাথায় মধ্যে বাজছিল কি? নানা প্রকার স্বপ্নের ঝুমঝুমি। অনুপমের স্বপ্নে রেলগাড়ির ভেতর আলোর নিচে টানা কি? সবুজ পর্দা। আলোর নিচে টানা সবুজ পর্দা কোথায়? স্বপ্নে। রেলগাড়িতে সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হয় কি? একচক্ষু লণ্ঠন। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? রেলপথে সংকেত দেওয়ার জন্য, যে এখানে লাইন ক্লিয়ার আছে, চলে যাও। আমরা এখন যেটা দেখি লাল কালার, সবুজ কালার যেটা বাতিগুলো থাকে, আগে করা হয়তো কি? লণ্ঠন দিয়ে। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে একচক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল কে? গার্ড। লেখকের স্বপ্নলোকের উলটপালট আসবাব উল্লেখিত হয়েছে কি? তোরঙ্গ বাক্সে জিনিসপত্রগুলোকে। রেলগাড়িতে অনুপম বসেছিল কোথায়? জানালার পাশে। অনুপমের রাতে ভালো ঘুম হলো না, মেয়েটি নেমে যাওয়ার ভয়ে। হুম, ঠিক আছে। প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল আটদারির দল। কি করার জন্য? আসবাবপত্র নিয়ে অপেক্ষা করতেছিল। অনুপমরা ট্রেন থেকে নামার পর গাড়ি আসলো কত মিনিট পর? 2 থেকে 3 মিনিট পর। চলতি গাড়িতে অনুপমদের বিছানা উঠাইয়া লইল কে? মেয়েটি বা কল্যাণী। এটা এখনো তো জানা যায় নাই কে উঠাইছিল। আমরা জানি কে? কল্যাণী উঠাইছিল। গাড়িতে ওঠার সময় স্টেশনে পড়িয়া রইল কি? ক্যামেরা। মানে অনুপমের ক্যামেরা কোথায় পড়ে রইল? স্টেশনে পড়ে রইল। গাড়িতে ছোট মেয়েরা কল্যাণীর কাছে বায়না করিল একটা বিশেষ গল্প শোনাইবার। পরে স্টেশনে মেয়েটি কিনলো খানিকটা কি? চানামুঠ। মানে এক প্রকার খাওয়ার, মুখরোচক খাওয়ার যন্ত্র বা খাওয়ার দ্রব্য, যন্ত্রণা সরি। অনুপম কুলি কোলে বলে ডাক ছাড়তে লাগলো স্টেশন মাস্টারের কণ্ঠ শুনে, কথা শুনে। স্টেশন মাস্টার যখন বলল যে আপনারা এই বাসে যেতে পারবেন না, এটা রিজার্ভ করাই গাড়িতে যেতে পারবেন না, তখন সে কি করলো? কুলি কোলে বলে চিৎকার করতে লাগলো। মেয়েটি অগ্নিবর্ষণ করল অনুপমের প্রতি। অনুপম যা বলে মেনে নেয়। স্টেশন মাস্টার বলে চলে যান, অনুপম বলে আচ্ছা ঠিক আছে। এইসব কথা শুনে মেয়েটি কি করলো? অগ্নিবর্ষণ করলো বা রাগ চোখে তাকাইলো। বেঞ্চের শিওর থেকে টিকিট তুলিয়ে প্ল্যাটফর্মে ছুড়ে ফেললো কে? কল্যাণী। এটা রিজার্ভ করা, এটা বোঝানোর জন্য কি? স্টেশন মাস্টার ওখানে টিকিট রাখছিল। সে টিকিটটা কল্যাণী কি করলো? ধরে ফেলে দিছে। ইতিমধ্যে গাড়ির দ্বারে আসে দাঁড়াইলো ইউনিফর্ম পরা সাহেব, আরদালি সমেত, মানে পিয়ন সমেত। ইউনিফর্ম পরা সাহেব প্রথম ইশারা করেছিল আরদালিকে গাড়িতে আসবাব উঠাবার জন্য। মেয়েটির ভাব দেখে ইউনিফর্ম পরা সাহেব আড়াল করে ডাকিয়া কথা বলল কি? স্টেশন মাস্টারের সাথে। তো প্রথমে সাহেব ভাবলো যে আম, স্টেশনে গাড়িতে উঠে যাবো ওদের নামাই দিয়ে, কিন্তু পরে যখন দেখলো মেয়েটা মানতেছে না, তখন কি করলো? স্টেশন মাস্টারকে ডাকলো, বললো অন্য ব্যবস্থা করো, ঝামেলা করে লাভ নাই। মেয়েটির এমন প্রতিবাদী ব্যক্তি দেখে অনুপম লজ্জায় প্রকৃতির শোভা দেখিতে লাগলো। কি ছেলে! মেয়েটা ঝগড়া করতেছে স্টেশন মাস্টারের সাথে, আর ছেলে কি করতেছে? ছেলে হচ্ছে কি করবে আর? আমি এক কাজ করি, আমি প্রকৃতির দৃশ্য দেখি। শোনার ছেলে, শোনার ছেলে। ননির পুতুল। গাড়িটি সর্বশেষ আসিয়া থামলো কোথায়? কানপুরে। এবং আমরা জানি কানপুরে মেয়েটা নামে যায়। গাড়িতে যখন স্টেশনে থামে কানপুরে, তখন কি হয়? তখন হচ্ছে হিন্দুস্তানি এক চাকর আসে এবং সে জিনিসপত্র নামায় নইতে থাকে। অনুপমের হাত জড়ি করিয়াছিল সোমনাথ বাবুর কাছে। সাধারণ মানুষের ব্যবহার্য নারকেলের খোলা তৈরি হয় কি? বাঁধা হুকা। হুকা কি করা হয়? হুকা হচ্ছে একটা তামাক সেবন করার পাত্র, আপনারা যারা না জানেন। চাকরির আশায় অনেকের কাছে ধর্ণা দেয় বলে সেটাকে কি বলে? সেটাকে বলে উমেদারি। নিচের যে বাক্যে ছোট গল্পের ইঙ্গিতময় পরিসমাপ্তি ব্যাপ্তি আছে, শুনিয়া মা এবং আমি উভয় চমকিয়া উঠিলাম। এখনো আশা ছাড়ি নাই। এই লাস্টের লাইনটা, এখনো আশা ছাড়ি নাই, হ্যাঁ। হ্যাঁ, এটা তেলবাজি। আমি ১ম এ বলছিলাম, হ্যাঁ, আমি ১ম এ বলছিলাম জমিদারি ভাব। সরি, আমার ওটা ভুল হইছিল। আমি বলতে চাচ্ছিলাম এখনই যে এটা হচ্ছে একটা চাটুকারিতা। উমেদারি বলতে এখানে বোঝানো হইছে কি? চাটুকারিতা। এবং সেটা হচ্ছে অন্যের কাছে ধন্না দেওয়া যে, "বাবা দেখেন না আমার চাকরিটা করে দেওয়া যায় কিনা? আমি খুব গরিব। আপনার ভালো হবে। আপনাকে আমি ৳১০ দিব।" ইত্যাদি বলা হচ্ছে উমেদারি। ওকে। তো এখনো আশা ছাড়ি নাই। এই যে এই লাইনটা, সর্বশেষ লাইন, এই লাইনটার মাধ্যমে কি প্রকাশ পাইছে? যে এখনো আশা ছাড়ি না, আমি চেষ্টা করে যাবো, আমি আবারও যাবো, আরো অনেক কিছু করতে পারে। হঠাৎ করে গল্পটা শেষ হয়ে গেছে। আর এখনো আশা ছাড়ি নাই। পরে কিন্তু আরো অনেক গল্প আছে। আমরা যদি
ইচ্ছা করি আমরা গল্পটা নিজের মতো বানাইতে পারি যে ১০ বছর পরে অনুপম আবারও গেল, ১০ বছর ১০ বার গেল, লাস্টের বার কল্যাণী আর না করতে পারলো না, বিয়ে হয়ে গেল, মামা মেনে নিল, মা মেনে নিল, ঠিক আছে? এমন অনেক কিছু আমরা আশা করতে পারি। তো এটা হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। তো ক্লাস শেষ হইলে আপনাদের আমি পৃথিবীর সব থেকে ছোট গল্পটা আম, শিখাবো, শোনাবো আর কি, সরি। কল্যাণী, অপরিচিত গল্পের প্রধান চরিত্র হচ্ছে কে? কল্যাণী। এখানে মূল চরিত্রই বলতে পারেন কল্যাণী, কারণ কি কল্যাণীকে ঘিরে সবকিছু হয়েছে, যদিও অনুপম কথাটা বলছে, কিন্তু যত ঝামেলা, যত ভালো জিনিস বলেন সবকিছু কাকে ঘিরে হয়েছে? কল্যাণীকে ঘিরে হয়েছে। শম্ভুনাথ বাবুর একমাত্র কন্যা, ব্যক্তিপূর্ণ, শিক্ষিত, সহজ সরল, প্রাণচঞ্চল চিত্রের অধিকারী সে। সে অমানবিক যৌতুক প্রথার শিকার। যৌতুকের কারণেই তার বিয়ে ভেঙে যায়। কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, দর্শন ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। গল্পে আমরা তাকে দেখতে পাই দৃঢ়চেতা, সে যেটা বলে সেটাই করে। পরোপকারী, অনুপমকে পরোপকারীর মতো কি করছে, ট্রেনে থাকার ব্যবস্থা করে দিছে, তার জন্য ঝগড়া করছে। শিক্ষিকা, মেয়েদের পড়ায়। প্রতিবাদী, ত্যাগী ও দেশমাতৃকার সেবিকা রূপে আমরা তাকে দেখতে পাই। কল্যাণীর মধ্যে পাওয়া যায় কি? সহজ গতি, শ্রুতিশুভ্র সৌন্দর্য এবং নির্মল দীপ্তি। বিয়ের সময় তার বয়স ছিল ১৫, এখন তার বয়স কত? ১৯। বিয়ের জন্য ঠিক হওয়া পাত্রীর নামকে কল্যাণী, অপরিচিত গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্ব অধিকারীকে কল্যাণী। কিন্তু সে যে পণ করিয়াছে, বিবাহ করিবে না। পণ কে করছে? পণটা করছে আমাদের কল্যাণী। আমি বিবাহ করিব না, বাক্যটিতে কল্যাণী যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কি? প্রতিবাদ, যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ। কেন করবে বাবা? কেন করবে? কোন ছেলেকে করবে? হ্যাঁ, অনুপমের কল্পনায় কল্যাণী চুল বাঁধতে ভুলে যায় কোথায়? সন্ধ্যায়। এটা কি কার কল্পনা? অনুপমের কল্পনা। আসলে কি এমন হইছে, বা আমরা কি তার প্রমাণ পাইছি? হইতেও পারে, না হইতেও পারে, আমরা কিন্তু তার কোনো প্রমাণ পাইনি। অনুপমের কল্পনায় কল্যাণীর অবস্থা অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্ষ। এটা হচ্ছে অনুপম কল্পনা করতেছে। কিন্তু আমরা যখন লাস্টে কল্যাণীকে দেখছি, কল্যাণীকে দেখে কি তাই মনে হয়েছে? ট্রেনে আপনি যখন কল্যাণীকে দেখলেন, আপনার কি মনে হলো সে বিমর্ষ ছিল? না, সে ভালো আছে। সে বলল, মাতৃ আজ্ঞা। এখানে সে কল্যাণী, উক্তিটা কার? কল্যাণীর। মাতৃ আজ্ঞা মানে মাতৃভূমি বা দেশপ্রেম। শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে কল্যাণীর। কল্যাণী কণ্ঠস্বরকে অনুপম তুলনা করছে কার সাথে? গানের সঙ্গে। মায়ের সঙ্গে তীর্থযাত্রার সময় ট্রেনে যে অপরিচিত নারী কণ্ঠের এই গাড়িতে জায়গা আছে শুনে অনুপম মুগ্ধ আপ্লুত হয়, সেই কণ্ঠ কার? কল্যাণীর। উম, ওকে, বিবাহ ভাঙার কারণ হচ্ছে অনুপমের অসহায়ত্ব। অনুপমকে যখন সোমনাথ বাবু জিজ্ঞাসা করে তোমার কি কিছু বলার আছে, অনুপম যদি এখানে প্রতিবাদ করে তার মামার বিরুদ্ধে, বিয়েটা কি ভাঙতো? ভাঙতো না। তারপরে সোমনাথের আত্মমর্যাদা, সোমনাথ বাবুর আত্মমর্যাদা এখানে কিন্তু বেশ প্রকট, বেশ ভালো ব্যাপার। এরপরে মামার হীন মানসিকতা, এই তিনটা জিনিস কল্যাণীর বিয়ে ভাঙার জন্য দায়ী। কল্যাণী নারী শিক্ষা ব্রত গ্রহণ করার কারণ সংসারের স্বপ্নভঙ্গ, মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং নারীর প্রতি মমত্ববোধ। অনুপম, অনেক কথা বলছে অনুপমকে নিয়ে। গল্পকথকের বা অনুপমের ২৭ বছরের জীবনটা বড় নয়, দৈর্ঘ্যের হিসেবেও নয়, গুণের হিসেবেও নয়। কন্যার পিতামাত্রই স্বীকার করবেন কি অনুপম সৎপাত্র, কারণ কি সে তামাকটুকু পর্যন্ত খায় না। কিন্তু তার কি নাই? অনুপমের নাই আত্মমর্যাদা, অনুপমের নাই ব্যক্তিত্ব। অপরিচিতা গল্পে অনুপমের সম্পর্কে বলা যায় সে হচ্ছে কি? ব্যক্তিত্বহীন এবং পরনির্ভরশীল। সে সবকিছুর উপর মামার উপর নির্ভরশীল। আমার বুঝি পুরোপুরি বয়সই হইল না, কথাটি দ্বারা বোঝানো হয়েছে কি? পর মুখাপেক্ষী হয়ে যাওয়া। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপম ব্যবহার করেছে কি? ফলের মতো গুটি। ফলের মতো গুটি হয়ে রয়েছে তার জীবনটা, মানে নিষ্ফল জীবন, ফল হইতে পারলো না, গুটি হয়ে রয়েছে। অনুপম জন্মান্তরে নিজের জন্য কামনা করেছে কি? সুরূপ। সে তার যদি জন্মান্তর হয়, সে কি চাইছে? এখনো তার কিন্তু বোধ বুদ্ধি হয় নাই। সে কি চাইছে? সুরূপ চাইছে, মানে সে আবারও আগের মতো ভালো সুন্দর চরিত্র, চেহারা থাকবে তার, কিন্তু তার চরিত্র কি হবে? অপদার্থ, তাই না?
যেখানকার শাসন মতে চলার অনুপমের জন্য প্রস্তুত হয়েছে সেটা হচ্ছে কি অন্তপুরের। মানে অন্তপুর মানে ভেতরের ঘর থেকে তাকে যা বলা হবে সে তাই করবে। সেটা হইতে পারে তার স্ত্রী হইতে পারে, তার মাতা হইতে পারে, তার মামা হইতে পারে, যে কোনো নারী চরিত্র হইতে পারে। মানে ঘরের ভেতর থেকে তাকে যা বলে দিবেন সে তাই করবে। ওকে, হরিশ। হরিশ হচ্ছে কে? অনুপমের বন্ধু। সে কাজ করে কোথায়? সে কাজ করে কানপুরে। আসর জমানাতে তার তুলনা নাই। অনুপমের কাছ থেকে প্রথম কল্যাণী কথা অনুপম তার কাছ থেকে প্রথম কল্যাণী কথা জানতে পারে। সেই কল্যাণী কথা বলে অনুপমকে উতলা করে তোলে। যে কোনো বিষয় রসালোভাবে উপস্থাপনের গুণ ছিল তার। এই কারণে আসর জমাতে সে ছিল কি বেশ পটু। তার গুণ কি? সরস গুণ আছে। চাকরি করে কোথায়? কানপুরে। ছুটি এসেছিল কলকাতায়। মেয়ে যদি বলো তবে উক্তিটা কার? উক্তিটা হচ্ছে হরিশের। হরিশের বর্ণনা অনুসারে কানপুরে মেয়েটি কি খাসা, মানে ভালো। অনুপমের মামা 6 বছরের বড়। অনুপমের সংসারটাকে তিনি কি করছেন? ফলগুর বালির মতো নিজের অন্তরের মধ্যে শুষায় নিয়েছিলেন। পুরো গল্পে আমরা তাকে কি দেখতে পাই? অর্থলোভী হিসেবে দেখতে পাই, স্বার্থপর হিসেবে দেখতে পাই, অর্থলোভী, স্বার্থপর, হীন মানসিকতা সম্পন্ন চতুর হিসেবে দেখতে পাই তাকে আমরা। অনুপমের আসল অভিভাবক তার মামা। অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত ছিল কি? টাকার প্রতি আসক্তি। পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে ছিল? তার মামা। অনুপমের মামা মনে মনে খুশি হইলেন, কারণ কি বেয়াই খুব ঠান্ডা মানুষ, কোনো তেজ নাই। এটা দেখে সে কি করলেন? সে খুব খুশি হইলেন। বিবাহ বাড়িতে ঢুকিয়া মামা খুশি হইতে পারলেন না। কেন পারলেন না খুশি হইতে? কারণ শম্ভুনাথ বাবু কাউকে কোনো আপ্যায়ন করতেছে না। শুধুমাত্র তার উকিল যে বন্ধুটা আছে সে একটু দেখাশোনা করতেছে। শম্ভুনাথ বাবু একদম নিশ্চল। লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারেন না অনুপমের মামা। মানে একবার তো বিয়ে ভাঙছে, এত লজ্জা পাইছে যে আর বিয়ে কথা বলতেই পারেন না। অনুপমের ওপর তার মামার ছিল একচ্ছত্র অধিপত্য। অনুপমের সংসার প্রথা গর্বের সামগ্রীকে মামা। অনুপমের সংসারের সবচেয়ে গর্বের সামগ্রী তারা কি মনে করত? সবচেয়ে গর্বের সংসার প্রধান গর্বের সামগ্রীকে তার মামা। মামা গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন না। কারণ কি? গরিব ঘরের মেয়ে টাকা পয়সা দিতে পারবে না। পছন্দ করতেন কি? গরিবও না, আবার বড় লোকও না। মানে টাকা দিতে যাওয়ার কোনো সমস্যা নাই। গরিব ঘরের মেয়ে পছন্দ না, বড় লোকও পছন্দ না। কিন্তু এমন ঘরের মেয়ে যারা টাকা দিতে পারবে। মেয়ের চেয়ে মেয়ের বাপের বয়স খবরটাই তার কাছে কি গুরুতর। ধনীর কন্যা আমার পছন্দ না, কারণ মাথা উঁচু করে চলবে। ফল্গুর বালির মতো আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। কিসের মতো? ফল্গুর বালির মতো। এখানে হচ্ছে কি দায় দায়িত্ব পালনে তার প্রধান ভূমিকা। মামা সব দায়িত্ব দায়িত্ব পালন করেন। এজন্য সমস্ত সংসারে যত টাকা পয়সা বলেন, যত কাজ সব কার কাছে? সব হচ্ছে মামার কাছে। অনুভবের মামার যে ধরনের ব্যয় পছন্দ, যার টাকা নেই অথচ টাকা দিতে কসুর করবে না, যাকে শোষণ করা যাবে, এমন ব্যয় তিনি পছন্দ করেন। শম্ভুনাথ সেনের ব্যাপারে তার মামা যেসব ধারণা দিচ্ছেন তা হচ্ছে তেজ কম, আর্থিক দীনতা। বয়স বেশি হলেও অনুপমের মামার কল্যাণীকে পছন্দ করার কারণ পরের টাকার প্রতি লোভ। বাবার একমাত্র উত্তরাধিকারিণী, এজন্য হচ্ছে কি কল্যাণীকে তার পছন্দ হয়েছে। অনুপমের মা হচ্ছে কি একজন সন্তান বৎসল নারী, গরিব ঘরের মেয়ে ছিলেন। স্বামী পেশ ওকালতি করে অনেক টাকা রোজগার করছেন। এরপরে তিনি কি করছেন? ভুলেই গেছেন তিনি একসময় গরিব ছিলেন। তার মনে কি চলে আসছে? বড় লোকী চাল চলে আসছে। এছাড়া তার মাঝে ধন সম্পত্তির অহংকার দেখা যায়। সে ধনী, সে নিজেও ভোলেন না এবং কাউকে ভুলতে দেন না। অনুপম মানুষ হয়েছে কার হাতে? তার মায়ের হাতে। ওকে, শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা। তিনি পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ। তার বয়স 47-এর এপার বা ওপারে। সরি, 40-এর কিছু এপার বা ওপারে, মানে 40-এর কোঠায়। এটা হইতে পারে 40 থেকে একদম 49 পর্যন্ত। চুল কাঁচা, গোফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির হয়েও গল্পে একজন ধীরস্থির মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
অনুপম মামার অভদ্র আচরণে শম্ভুনাথ সেনকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না। বিয়ের অনুষ্ঠানে অনুপম মামার বাড়াবাড়ি দেখে অপমানিত হয়ে নিজের মেয়ের লগ্নবর্ষের লৌকিকতাকে অগ্রাহ্য করে তিনি বিয়ে ভেঙে দেন। লগ্নভ্রষ্ট মানে হচ্ছে লগ্নে যার বিয়ে হয় না সেটাকে বলা হয় কি লগ্নভ্রষ্ট, এবং এটাকে খুব খারাপ চোখে দেখা হয় প্রাচীন সমাজে। কিন্তু এইটা উনি উপেক্ষা করে তবু নিজের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন। এই ঘটনায় আমরা তার সাহসী ও দৃঢ়চেতা মানসিকতার পরিচয় পাই। অনুপমের মামা ছিল অর্থলোভী। তিনি গহনা পরীক্ষা করার জন্য শোকরা নিয়ে যান এবং সৌমেন্দ্রবাবু সেটা আপত্তি জানান। পেশায় কি ডাক্তার, বন্ধু হচ্ছে কি পেশায় উকিল। সৌম্যনাথ বাবু পশ্চিমে গিয়ে বাস করতেছিলেন বংশমর্যাদা রক্ষার্থে। লক্ষ্মীর ঘাটটি একেবারে উপর করে যেতে দ্বিধা হইবে না, কারণ সৌম্যনাথ সেনের একমাত্র কন্যাকে কল্যাণী, তার জন্য লক্ষ্মীর ঘাট মানে সম্পদ যতটুকু বাকি আছে ততটুকু উপর করে দিতে তার কোনো আপত্তি নেই। ওকে, আমরা লাস্টের দিকে চলে আসছি আরেকটু। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ স্বভাবের। এই চুপচাপ স্বভাব কার? শম্ভুনাথ সেনের। লোকটা অত্যন্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। শম্ভুনাথ বাবু সম্পর্কে কথাটা বলছেন কে? মামা। তার বিনয়টা অজস্র নয়। কার? শম্ভুনাথের। মানে উনি যখন মামা যখন গিয়ে দেখলো শম্ভুনাথ বাবু বিনয় করতেছে, কিন্তু বিনয়টা খুব বেশি বাড়াবাড়ি টাইপের না। বিয়ে বাড়িতে যেরকম হওয়ার কথা মামার মতামতে ততটুকু হয় নাই, এজন্য বলছে অজস্র নয়। যেই কথা তবে সেই কথা তবে ঠিক শম্ভুনাথ বাবু কথাটি বলেছেন অনুভবের দিকে চাহিয়া। মানে অনুপমকে জিজ্ঞাসা, তোমার কিছু বলার আছে? ও বলেন না। তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই থাক। আমার মেয়ের গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করেন তাদের হাতে আমি কন্যা দিতে পারবো না। আমি চুরি করিব এই কথা যারা মনে করেন আমি তার কাছে কি দিতে পারবো না? কন্যা দিতে পারবো না। এ কথা বলেছিলেন কে? শম্ভুনাথ বাবু বা শম্ভুনাথ সেন। এটা আপনারই রাখিয়া দেন। এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে ইয়ারিংটা দিছিলেন সেই ইয়ারিং জোড়া। ঠাট্টার সম্পর্কের স্থায়ী করার ইচ্ছা নাই। উক্ত টাকার শম্ভুনাথ বাবুর। শম্ভুনাথ বাবু একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া মেলিয়া ধরিলেন কি তক্তাপোশের উপরে। শম্ভুনাথ বাবুর আনা গহনাগুলো পিতামহীদের আমলের। গহনাগুলোতে অভাব ছিল কি হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ। কল্যাণীর পিতা একজন আদর্শ পিতা, দৃঢ়চিত্তা ব্যক্তি এবং অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী। তবে চলুন আপনাদেরকে গাড়ি বলিয়া দেই। উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান। মেয়ে বিয়ে দিব না তোদের সাথে, তোরা যা। বিনু দাদা। বিয়েতে কন্যাকে আশীর্বাদ করতে কে গেছিলেন? বিনু দাদা। সে ছিল কি? অনুপমের পিসতুতো ভাই। তার রুচি ও দক্ষতার উপরে ১৬ আনা কতটুকু নির্ভর করা যায়? ১৬ আনা নির্ভরতা ছিল। তার মুখে কল্যাণী প্রশংসা শুনে অনুপম আগ্রহ আরো বেড়ে যায়। সে একটি ইয়ারিং দিয়ে আশীর্বাদ করে আসে। তার ভাষা হচ্ছে অত্যন্ত আট। বন্ধু নহে খাঁটি সোনা বটে, গুরুত্বপূর্ণ উক্তি। আরেকটা হচ্ছে তার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। অনুপম বিনু দাদার বাড়িতে যেত সন্ধ্যায়। বিনু দাদার প্রত্যেকটি কথা অনুপমের মনে স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল, কারণ বর্ণনায় অত্যন্ত সংকীর্ণ। অনুপম যখন দেখলো বিনু দাদা বেশি কথা বলে না, কিন্তু এই মেয়ে সম্পর্কে ভালো ভালো কথা বলতেছে, তার মানে কি আসলেই মেয়েটা ভালো। শেষ। আসলেই মেয়েটা ভালো। কারো কোনো প্রশ্ন আছে? তো আপনারা কি বিনু দাদা হইতে চান নাকি অনুপম হইতে চান? ও হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ছোট গল্প সেটা হচ্ছে কি, আম, আর মনে নাই কত। এটা, এটার বাংলা হচ্ছে বিক্রি হবে বাচ্চাদের পায়ের জুতা। বাচ্চার পায়ের জুতা পড়া কখনো পড়া হয়নি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, সবচেয়ে ছোট ছোট গল্প। এটার লেখক হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ে। এটার গল্পটা যদিও মনে হইতে পারে এখানে কিছু নাই, কিন্তু আপনি যদি মনে করেন যে কি বলে এটাকে, কেন বিক্রি করে দিচ্ছে বাচ্চার জুতা,
বিক্রি করে কেন দিচ্ছে? আর বলছে পড়া হয় নাই। তার মানে এখানে অনেক বড় একটা গল্প আছে। তারা হয়তো আশা করছিল তাদের একটা বাচ্চা হবে। সেই বাচ্চাটাকে তারা জুতা পরাবে, তাকে সাথে নিয়ে খেলবে। কিন্তু বাচ্চাটা মারা গেছে। জুতাটা পরার আগেই মারা গেছে। বা এমনও হইতে পারে মা সহ মারা গেছে বাচ্চাটা। অনেক কিছু হইতে পারে। এজন্য ইচ্ছে এটা গল্পটা এখানেই শেষ হয়ে যাইতে পারতো। কিন্তু না, আমাদের মনের মাঝে গল্পটা চলতে থাকে। গল্পটা কোথায় আছে? আমাদের মনের মাঝে। এইজন্য এটা না, কেউই দেয় না। এটা রাইটার দেয় না। না, লেখক দেন নাই। হ্যাঁ, ক্লাস শেষ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আপনাদের মনে হয় ৩ টায় ক্লাস আছে আজকে, তাই না? বাংলায় কি প্রশ্ন সলভ করাবো? আপনাদেরও ভালো কথা। আপনাদের আমি প্রতিবাসকেই দেখাই, আপনাদের দেখাবো না কেন? সেটা হচ্ছে নির্ভরে পরীক্ষা দিবেন কিভাবে? আপনারা আপনাদের ব্রাউজার থেকে ওপেন করবেন নির্ভর.নেট। তো ক্লিক করার সাথে সাথে চলে আসবে এখানে। আর আপনারা জেনে খুশি। না, অ্যাপ আমরা এখনো বের করি নাই। অ্যাপ হয়তো এবছর আসবে না। আমরা এবছর হচ্ছে এইটাকে আরো ভালো করতেছি, ওয়েবসাইটটাকে। আপনারা আপনারাই দেখতে পারবেন সামনের মাসে নতুন ভার্সন চলে আসবে ওয়েবসাইটে। এত সুন্দর করা হয়েছে নতুন ভার্সনটা। আপনারা দেখলে প্রেমে পড়ে যাবেন ওয়েবসাইটের। আমি হচ্ছি মানে আমাদের ডেভেলপারের সাথে কন্টাক্ট সরাসরি আমার। কালকে হচ্ছে আমাকে একটা ডেমো দিল ওরা। তো ওরা ডেমো দিল, ডেমোটা দেখে আমারই ভালো লাগতেছে, মনে হচ্ছে এখনই আপলোড করতে বলি। কিন্তু এখনো পুরোপুরি রেডি হয় নাই, অনেক কাজ বাকি আছে। মানে বাংলাদেশে এরকম ডিজাইন আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। মানে ক্লিক করলে আপনার এখান থেকে উপরে কোনো কিছু যাবে না, মানে রিফ্রেশ হয় না যখন আপনি ফোনে কোনো কিছু ওপেন করেন, আপনার ট্যাব ঘোরে সামনের দিকে যায়, তেমন কিছু হবে না। আপনি ক্লিক করবেন, সরাসরি চলে যাবে, দেখতে পারবেন এখান থেকে। যাই হোক, আমাদের ওয়েবসাইটটা এখনই বেস্ট ফাস্ট, সামনে আরো ফাস্ট হবে ইনশাল্লাহ। তো বাংলা পরীক্ষা কিভাবে দিবেন? প্রথমে এখানে আসলাম আমরা। লগ ইন, আপনাদের তো প্রত্যেকের আইডি দেওয়া হয়েছে একটা করে। লগ ইন করার পরে আপনারা এখানে আসবেন। আসার পরে আচ্ছা আমি তবু দেখাই দিই। লগ আউট করি। লগ আউট হয় না কেন? ও সরি 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 সরি। ওকে, লগ আউট হয়ে গেছে। আপনার নির্ভর.নেট দিলে প্রথমে আসবে এইখানে, এই পেজটায় আসবে। আসার পরে আপনারা দেখেন এইখানে লগ ইন রেজিস্ট্রেশন বাটন আছে। ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আসবে। এবার আপনার আইডি দিবেন 240212 পাসওয়ার্ড দিবেন। লগ ইন হয়ে গেছে। এখন আমরা কিভাবে পরীক্ষা দিব? আমরা পরীক্ষা দিব হচ্ছে মক পরীক্ষায় যাব। কি ব্যাপার? ও আমি ২ বার লগ আউট করে ফেলছিলাম, সরি সরি সরি। কি সে সমস্যা? আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইট মানে ব্রাউজারের সমস্যা। তো প্রথমে আপনি মক পরীক্ষা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা কি পড়লাম আজকে? বাংলা প্রথম পত্র পড়লাম। বাংলা প্রথম পত্রে ক্লিক করলাম। আমরা আজকে পড়ছি অপরিচিতা। এখন আমরা কতগুলো প্রশ্নে? প্রশ্ন হচ্ছে এক মিনিমাম একটা আর সর্বোচ্চ ৫০টা। তো আমরা ২০টা দিলাম। ঠিক আছে? ২৫টা নরমালি দেওয়া থাকে, আর ২৫টাই থাক। ২৫টা প্রশ্ন আমরা একটা পরীক্ষা দেব। এগিয়ে যাবোতে ক্লিক করব। এখন পরীক্ষা চলে আসছে। ঠিক আছে? পরীক্ষাগুলো
মানে এমসিকিউ গুলো চলে আসছে। আমরা এটা এরকম ভাবে দাগাবো। এটা চেঞ্জও করতে পারেন আপনি সাবমিট করার আগে। এরপরে হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার এটা রেজাল্ট চলে আসবে, উত্তরগুলো চলে আসে, এখানে দেখেন অ্যান্সার দেওয়া আছে। এখন বলতে পারেন ভাই এভাবে পরীক্ষা দিয়ে আমার লাভ কি? পরীক্ষা দেওয়ার লাভ হচ্ছে আপনার রেজাল্ট চলে যাবে স্কোর বোর্ডে। এখানে দেখেন যে প্রথমে এমডি বাইজিদ, এর মার্ক হচ্ছে 6.6 হাজার। তো 6,600, তার মানে এ 6,600টা প্রশ্ন কারেক্ট করছে। তারপরে আছে কে, 02 আছে, 26 আছে, 88 আছে, 48 আছে, 23 আছে, 10 আছে। এরপরে নুসরাত, এর নাম চেঞ্জ করার সিস্টেমটা দিয়ে দেবো আমরা সামনে আপডেটে, রাখেন না। তো এভাবে পরীক্ষা দিবেন। তারপরে আবার কোনটা এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচেও পরীক্ষা দিবেন আপনারা। এখানে পরীক্ষা দিলে তো আপনাদের প্রত্যেকটা এক্সামের এখানে স্কোরবোর্ড চলে আসে। অনেক পরীক্ষা দিছে এটা। ওকে, তো এ পর্যন্তই, থাকেন সবাই। হ্যাঁ। হুম ভাইয়া। আচ্ছা, এটা তো আজকে কালকে নেওয়া হয় না ক্লাস, না বিরোচনের? আচ্ছা ঠিক আছে, আমি সাকিবের সাথে কথা